আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথম ধাপে 139 উপজেলায় চলছে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিজিবি টহল। আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ কার্যক্রম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কাল সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। মেহেরপুরের বাজারে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। ব্যবহার বন্ধে নেই কোনো পদক্ষেপ। সরকারকে দুষছেন ব্যবসায়ীরা। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। শিলাইদহ, সিরাজগঞ্জ ও নওগাঁয় কুঠিবাড়িতে চলছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের 139টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের প্রথম ধাপে 139টি উপজেলার মধ্যে 22টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। এই ধাপে মোট 1635 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 570, ভাইস চেয়ারম্যান 625 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী রয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান পদে 8, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 করে অর্থাৎ মোট 28 জন প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5 উপজেলার 3 পদে সবাই নির্বাচিত হয়েছেন, তাই ওই 5 উপজেলায় নির্বাচন হচ্ছে না। এছাড়া যৌথ বাহিনীর অভিযান চলমান থাকায় পার্বত্য জেলা বান্দরবানে 3টি উপজেলা নির্বাচন স্থগিত করেছে ইসি। ভোট কেন্দ্রের নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র বিবেচনায় আইনি শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। উপজেলার আয়তন, ভোটার সংখ্যা ও ভোট কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। উপকূলীয় এলাকার দ্বীপাঞ্চলে কোস্ট গার্ড, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব রয়েছে। ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে 400 নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন, আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন 139 জন। আজ নির্বাচনী এলাকায় ট্যাক্সি, ক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত বোট সহ অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই মুহূর্তে কেরানীগঞ্জ মডেল থানা আতিব হাওলাদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সেখানকার ভোট গ্রহণের খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, সকাল থেকে ভোট গ্রহণ কেমন দেখছেন এবং ভোটারের সংখ্যা কেমন আছে আমাদেরকে একটু জানাবেন বিস্তারিত। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে আছি এই কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি, ঘুরে ঘুরে দেখেছি। এখানে এখন পর্যন্ত যে ভোটার উপস্থিতি আমি দেখতে পাচ্ছি তাতে বলা যায় যে 30% মতো ভোট গত 2 ঘন্টায় এখানে কাস্টিং হয়েছে, এবং এটিকে এখানকার প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তিনি বলছেন যে সকালে বৃষ্টিপাত হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম, তবে বেলা যত বাড়বে ততই ভোটার উপস্থিতি বাড়বে। নাজিয়াত, আপনি যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে এই আতিব হাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মহিলাদের ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন। এখানে মহিলাদের জন্য 2টি বুথ স্থাপন করা হয়েছে এবং এই স্কুলেরই দোতলায় পুরুষ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই মহিলাদের ভোটাধিকারের দৃশ্য দেখেই বোঝা যায় যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে আছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিচ্ছেন। নাজিয়াত, আপনাকে আমি জানিয়ে রাখি যে ঢাকা জেলার 2টি সংসদীয় আসন, ঢাকা 2 এবং ঢাকা 3 নিয়ে এই কেরানীগঞ্জ উপজেলা গঠিত। এখানে 2 জন সংসদ সদস্য, একজন হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং অপরজন হচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এই 2 জন আওয়ামী লীগ নেতা এবং সংসদ সদস্যকে কেন্দ্র করে এখানে 2টি বলয় তৈরি হয়েছে। একটি বলয়ে অর্থাৎ নসরুল হামিদ বিপুর বলয়ে এখানে রয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহিন আহমেদ, যিনি বর্তমান চেয়ারম্যান এবং 3 বারের মতো তিনি এখানে চেয়ারম্যান হিসেবে রয়েছেন। অপরদিকে কাপ্পিরিজ প্রতীকে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব
রয়েছেন তাকে সমর্থন দিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। অর্থাৎ এখানে নির্বাচনে কোনো দলীয় প্রতীক না থাকলেও এই আওয়ামী লীগের দুই ব্যক্তির কারণে এখানে দুটি বলয় তৈরি হয়েছে এবং বলা যায় যে আনঅফিসিয়ালি দুটি প্যানেল তৈরি হয়েছে। নাজিয়াত, আমি আপনাকে জানিয়ে রাখি যে কেরানীগঞ্জ এটি একটি বড় উপজেলা, দুটি থানা নিয়ে গঠিত। এখানে আচ্ছা, আমি নাজিয়াত আমাদের সাথে এখানে রয়েছেন এই জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান, আমি তার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে এখানে ভোটার উপস্থিতি কেমন হতে পারে। আমরা আশা করছি যে 60% ভোটার উপস্থিতি হবে ইনশাল্লাহ, যদি আকাশ ভালো থাকে। আজকের আকাশটা তত ভালো না। এই আপনি শুনলেন নাজিয়াত যে এখানে একজন জনপ্রতিনিধি, তিনি বলছেন 60% ভোটার উপস্থিতি হতে পারে। নাজিয়াত, এই ছিল আমার কাছে এই মুহূর্তে আটি ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সবশেষ খবর। পরবর্তী সংবাদে আপনাকে আমি আরো বিস্তারিত জানাতে পারবো। মিজান, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জে সিংগাইর ও হরিরামপুর উপজেলায় চলছে ভোট গ্রহণ। কিছুক্ষণ আগে হরিরামপুরের ভেলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট গ্রহণের খবর পাঠিয়েছেন আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন। উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের কিন্তু আজকে দুইটি উপজেলা ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা, আরেকটা হচ্ছে সিংগাইর উপজেলা। তো আমি এখন আছি হরিরামপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত যে আপনার ভেলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয় আপনাকে দেখা যাচ্ছে। এই বিদ্যালয়ে কিন্তু মোট 9টি বুথে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আমাদের জানিয়েছেন এখানে প্রায় 3000-এর কিছু উপরে ভোট সংখ্যা রয়েছে। তো সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু বৃষ্টি ছিল এবং সকালেও অনেকটা বৃষ্টি ছিল, যে কারণে কিন্তু ভোট গ্রহণ মূলত সকাল 8:30 থেকে শুরু হয়। আপনারা দেখছেন যে এখানে কিন্তু কোনো দীর্ঘ লাইন বা সারি নেই ভোটারদের। ভোটাররা হয়তো 10 মিনিট 15 মিনিট পর পর একজন জন করে আসতেছে এবং এরপরে তারা ভোটে অংশগ্রহণ করছে। আপনাদের আরেকটা বিষয় জানা রাখতে চাই, এখানে কিন্তু মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই চেয়ারম্যান পদে। গতকাল রাত্রে কিন্তু সেলিম মোল্লা নামে একজন প্রার্থী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন রাত 9টার দিকে। তিনি প্রার্থিতায় ফিরে পেলেও কিন্তু তিনি যেটা বলেছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তিনি মূলত স্বতন্ত্র প্রার্থী যিনি রয়েছেন সাদ্দাম হোসেন, তার পক্ষে কাজ করার জন্য সবাইকে জানিয়েছেন। আপনাদেরকে দর্শক আরেকটা বিষয় জানা রাখতে চাই যে এখানে যে নদী বেষ্টিত এলাকা রয়েছে 13টা ইউনিয়ন নিয়ে কিন্তু এই হরিরামপুর উপজেলাটা গঠিত। 3টি ইউনিয়ন কিন্তু চরাঞ্চলে অবস্থিত। তো চরাঞ্চলের মানুষ এবং এই 10টি ইউনিয়ন যারা হরিরামপুরে আছে, এই 13টি ইউনিয়ন নিয়ে কিন্তু এই হরিরামপুর উপজেলাটা গঠিত। তো যদি বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি যদি অবস্থা ভালো থাকে, তাহলে আমরা আশা করছি যে খুব নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে হরিরামপুর থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। শহীদুল ইসলাম সুজন, মানিকগঞ্জ। দর্শক, কুষ্টিয়ার খোকসা উপজেলায় চলছে ভোট গ্রহণ। সেখানে আছেন সহকর্মী শফিউল আলম সুজন। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সুজন, কুষ্টিয়ার খোকসা উপজেলায় সকাল থেকে ভোট গ্রহণের সময় কোনো বিশৃঙ্খলা হয়েছে কি, এবং সেখানে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু বলে রাখি, এই ঠিক একটু আগে কিন্তু আসলে এখানে সূর্যের দেখা মিলেছে। যে সূর্যটা কিন্তু সকাল থেকে দেখা মেলেনি, সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম। এখন বেলা বাড়ার সাথে সাথে ভোটার কিন্তু আস্তে আস্তে কিন্তু আসছে, সেই পরিস্থিতিটা আমরা দেখছি। বিশেষ করে খোকসা উপজেলার যে আছে, এখানে কিন্তু 6 জন প্রার্থী আছে চেয়ারম্যান পদপ্রার্থী, কিন্তু 3 জনের মধ্যে আমরা যতটুকু জেনেছি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে কিন্তু সবাই আশাবাদী যে তারা বিজয়ী হবে। আপনাকে একটি কথা না বললে হয় না যে এই যে খোকসা উপজেলায় হচ্ছে ছাড়াও কিন্তু আরেকটা সদর উপজেলা এই সদর উপজেলায় নির্বাচন হচ্ছে। কুষ্টিয়ায় 2টি উপজেলার মধ্যে সদর একটি, এবং সদরে কিন্তু 2 জন চেয়ারম্যান প্রার্থী, 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী, একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যানও কিন্তু এখানে লড়াই করছে। এবং খোকসা এবং সদর উপজেলায় বিশেষ করে হচ্ছে সদর উপজেলায় ভোটার সংখ্যা 4,20,833 জন এবং খোকসা উপজেলায় ভোটার রয়েছে 1,16,008 জন। এবং বিশেষ করে যে এই কেন্দ্র, এই যে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু ভোটার হচ্ছে 3,100। সেই 3,100 কিন্তু সকালবেলা বলা যায় যে 10 থেকে 20% মতো এখানে ভোটার আসছে। কিন্তু আমরা যেখানে শুনেছি যে এই যে সকালবেলা কালকে একটি ঝড় হয়েছে, ঝড়ের কারণে সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মেলেনি, কিন্তু এখন সূর্যের দেখা বাড়ার সাথে সাথে সকাল
থেকে কিন্তু ভোটার উপস্থিতি বাড়ছে। বিশেষ করে যারা হচ্ছে মহিলা ভোটার আছে, এই মহিলা ভোটারেরা কিন্তু সকালবেলা রান্না করে কিন্তু আসছে। যারা পুরুষ ভোটাররা তাদের সাথে কথা বলে আমরা আসলে জানতে পেরেছি তারা হচ্ছে রান্নার কাজ করছে এবং এইখান পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আছে, স্ট্রাইকিং ফোর্স আছে, সবাই কিন্তু শান্তিপূর্ণ একটি ভোট হয় সেই ভোটের জন্য কিন্তু হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে সবাই কাজ করছে। নাজিয়াত, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুজন। কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সদর উপজেলার একটি কেন্দ্র থেকে নির্বাচনের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। আপনি জানেন কক্সবাজারের 3টি উপজেলা পরিষদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। কক্সবাজার সদর, মহেশখালী উপজেলা এবং কুতুবদিয়া উপজেলায় ভোট গ্রহণ চলছে এবং সবগুলো উপজেলাতেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ চলছে। আমাদেরকে যেটুকু জানিয়েছেন 204টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং সেখানে ভোটার রয়েছেন প্রায় 5,77,496 জন এবং আপনারা জানেন কক্সবাজারের যে 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে 11 জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে এবং সেখানে 9 জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখন আমরা সকাল থেকে আজকে যে পরিস্থিতি দেখেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করে আমরা যেটা দেখেছি, এখানে কিন্তু এখনো পর্যন্ত ভোটারের উপস্থিতি খুবই কম। আমি ইতিমধ্যে অন্তত 3টি ভোট কেন্দ্রে গিয়েছি যেখানে হয়তো খুব হাতে গোনা কয়েকজন, 5 জন, 10 জন বা 15 জনের মতো করে ভোটারের উপস্থিতি রয়েছে। গাজীপুর সদর উপজেলায় চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ। সেখানকার একটি ভোট কেন্দ্র আছেন সহকর্মী মুশফিকুর রহমান। নির্বাচনের সর্বশেষ খবর জানবো তার কাছে। মুশফিক, গাজীপুর সদর উপজেলায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নাজিয়াত, এই মুহূর্তে আমি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকেবাড়ি হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্র, সেই কেন্দ্রে দাঁড়িয়ে আছি। সকাল থেকে যখন থেকে আমি অবস্থান করছি এখানে, আমরা কিন্তু ভোটারের উপস্থিতি খুব একটা লক্ষ্য করিনি। আমি যদি আপনাকে একটু দেখাই, এই কেন্দ্রে কিন্তু ভোটারের আনাগোনা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। আমরা প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভোট কেন্দ্রের মোট 3টি ভবনে কিন্তু ভোট গ্রহণ চলছে। তার মধ্যে এখনো পর্যন্ত সর্বোচ্চ এক একটি ভবনে 10 থেকে 15টি করে কিন্তু ভোট পড়ছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ভোট কেন্দ্রে কিন্তু মোট ভোট কাস্ট হওয়ার কথা রয়েছে, মোট ভোটার রয়েছে 4200, তার মধ্যে নারী ভোটার 2200 এবং পুরুষ ভোটার 2000। তবে সেই তুলনায় ভোটারের যে আনাগোনা সেটা কিন্তু একদমই চোখে পড়ার মতো না এবং বাইরে যে নির্বাচনী বুথগুলো রয়েছে সেই বুথগুলোতেও কিন্তু খুব একটা মানুষের যে আনাগোনা আছে সেটা বলা চলবে না। আপনাকে জানিয়ে রাখতে চাই যে গাজীপুর সদর উপজেলায় এবার কিন্তু 19 জন প্রার্থী এই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে 6 জন চেয়ারম্যান পদে এবং বাকি 13 জন ভাইস চেয়ারম্যান পদে। তার মধ্যে ইজাদুর রহমান মিলন, তিনি বিএনপির বহিষ্কৃত নেতা, তিনি কিন্তু ঘোড়া মার্কায় লড়ছেন এবং অ্যাডভোকেট একজন আছেন, অ্যাডভোকেট রিনা পারভিন, তিনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এই দুইজনকে নিয়ে কিন্তু এখানকার আপনার যে সমীকরণ, ভোটারদের যে উত্তেজনা বা আগ্রহ, এই দুইজনকে কেন্দ্র করে কিন্তু। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে মোট 5 জন চেয়ারম্যান পদপ্রার্থী, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এখানে আমরা আসার পর থেকে যেটা দেখেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী, সেটা আমাদের চোখে পড়ার মতো ছিল এবং কথা বলেছি পুলিশের সাথে। তারা জানিয়েছেন যে সকাল 8টা থেকে ভোট গ্রহণের শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা এখানে হয়নি এবং যে কোনো ধরনের সহিংসতা রোধে তারা কিন্তু সোচ্চার রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুর সদর উপজেলায় ভোট গ্রহণের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুশফিক।
আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ কার্যক্রম। সকালে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, ধর্ম মন্ত্রণালয়ের সচিব সহ অন্যান্যরা থাকবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হজ কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এছাড়া প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানান হজ পরিচালক। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে 85,257 জন হজযাত্রী হজ পালন করবেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এদিকে সৌদিতে শুরু হয়েছে পবিত্র হজের কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীদের বরণ করে নিতে প্রস্তুত সৌদি সরকার। কাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এদিকে অধিকাংশ হজযাত্রীদের ভিসা ইস্যু প্রক্রিয়া শেষ না হওয়ায় 11 মে পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। অপরদিকে ভিসা প্রক্রিয়া শেষ না হওয়ায় মক্কায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি অনেক এজেন্সি। সৌদি আরবের পবিত্র মদিনা শরীফ থেকে সাজিদুল ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে বৃহস্পতিবার থেকে দেশ ছাড়তে শুরু করবেন বাংলাদেশের হজযাত্রীরা। তাদের বরণে প্রস্তুত সৌদির বাংলাদেশ হজ মিশন। সরকারের পক্ষ থেকে মদিনাতে হজকর্মী নিয়োগ এবং বিভিন্ন কমিটির বা প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, টেকনিক্যাল টিম সহ অন্যান্য দের নিয়োগ সম্পন্ন হয়েছে বা পদায়ন সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ এবার হাজিরা 2024 সালে অন্যান্য বছরের তুলনায় বা ন্যায় আরো ভালো সেবা পাবে। চলতি বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন 85,257 জন হজযাত্রী। এর মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মাত্র 35,000-এর। মঙ্গলবার ছিল ভিসা আবেদনের শেষ দিন। এই পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে 11 মে পর্যন্ত ভিসা ইস্যুর মেয়াদ বাড়িয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। অধিকাংশ হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বেসরকারি ট্রাভেল এজেন্সিগুলো এখনো মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি। সময় মতো বাড়ি ভাড়া করতে না পারায় এজেন্সি মালিকদের দায়ী করছেন হোটেল ব্যবসায়ীরা। এজেন্সি মালিকগুলা এখনো মিসফালাতে অনেক ঘোরাঘুরি করছে তারা কমের জন্য। অলরেডি এই বছর অনেক কমই হোটেলগুলো সারা হইতেছে, কিন্তু এরা হোটেল এবছর নিতেছে না। প্রায় 20-30% হোটেল ভাড়া নিচ্ছে যারা বেসরকারি আছেন। এখনো অনেকে করতেছেন, মানে দাম কমবে অথবা বাড়বে এই উদ্দেশ্যে। এদিকে হজ ভিসায় শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কায় যাওয়া যাবে বলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি সরকার। নতুন বিধিতে এই ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ এবং হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। কোনো রকম কাজ বা বসবাস করা যাবে না, করলে শাস্তির মুখোমুখি হতে হবে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। সুনামগঞ্জের হাওর এলাকায় ধান কাটা শেষ। এবার মাছ রক্ষা পেলে খুশি হাওরের মানুষ। গত 2 দিনের বৃষ্টিতে নদীতে পানি বাড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় হাওরে পানি ঢুকানো শুরু হয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রকৃতি অনুকূলে থাকায় এবার হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। 1 মাসে ধান কাটা ও মাড়াইয়ের কাজও শেষ। এখন কেবল উঁচু এলাকায় সামান্য ধান রয়েছে। এবং এবছর আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 13,70,200 মেট্রিক টন ধান, আমরা আশা করছি আমাদের যে ফলন এর চেয়ে আমরা বেশি পাবো এবং কমপক্ষে আমরা 8 থেকে 10,000 মেট্রিক টন ধান বেশি পাবো, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। মৌসুমের এই সময় বৃষ্টিপাত হাওরের জন্য আশীর্বাদ। তবে ফসল রক্ষা বাদের ক্ষতি না করে মাছ সহ জীববৈচিত্র্য রক্ষায় হাওরে পরিকল্পিতভাবে পানি প্রবেশ করাতে হবে। আমরা সময় মতো সেচ পাওয়ার কারণে এবং প্রযুক্তির কারণে আমরা এই বছর গত বছরের তুলনায় প্রায় 100% ভালো হয়েছে আশা করি আমরা। মাছের নতুন প্রজনন বংশ বিস্তার হইতে গেলে নতুন প্রাণীর প্রয়োজন। যত সম্ভব তাড়াতাড়ি যদি পানি আমাদের হাওরে যায় তাহলে মাছের প্রজনন বাড়বে, বংশ বিস্তার হবে। এখন যদি হাওরে পানি ঢুকে তাহলে আমরা মাছ টাছ খাইতে পারবো, মাছ জন্মাবে। উজানে গেল 2 দিন হালকা ও ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্লুইস গেট খুলে দিয়ে পানি ঢুকানো হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেশ কিছু হাওরে পানি প্রবেশ করানো হবে। এর মধ্যে রয়েছে হালির হাওর, পর্চার হাওর এবং কালনা হাওর। হাওরে এই সময় পানি ঢুকানো যেমন জরুরি তেমনি বাঁধ রক্ষা করাও জরুরি। এই দুটো বিষয়ের দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর রাখবেন এমনটাই প্রত্যাশা হাওরবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
মেহেরপুরের বাজারে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। যে কোনো পণ্য বেচা কেনায় চলছে এর ব্যবহার। জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি হলেও পলিথিনের ব্যবহার রোধে নেই কোনো পদক্ষেপ। জনসাধারণ ও ব্যবসায়ীরা দুষছেন সরকারকে, আর প্রশাসন জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমায় রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মেহেরপুর শহরের বড় বাজারে প্রতিটি পণ্য কেনা বেচায় ব্যবহৃত হচ্ছে পলিথিন ব্যাগ। বাজারের সর্বত্র ছেয়ে গেছে পলিব্যাগে। শুধু বড় বাজার নয়, শহরের প্রতিটি বাজারেই অবাধে ব্যবহৃত হচ্ছে পলিথিনের ব্যাগ। সহজলভ্য হওয়ার কারণে পলিথিনের ব্যবহার রোধ করা যাচ্ছে না বলে মত ক্রেতাদের। পলিথিন ছাড়া চলা যায় না, যেন মাছ মাংস এগুলো পলিথিনে দিচ্ছি, মানুষের তো ব্যাগ আনে না। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বর্তমানে একটা পলিথিন উদ্বোধন করেছিল, কিন্তু সেটা বর্তমান বাজারে অ্যাভেলেবেল হচ্ছে না। অন্য ব্যাগ তৈরি করলে ভালো হবে, জনগণ শান্তি হবে, তাই আমাদের পলিথিন দরকার নেই। আর কোনো মানুষ যদি 100 গ্রাম ঝাল লায় তাও পলিথিন ছাড়া মাল লায় না, এখন সিস্টেম হয়ে গেছে এটা পলিথিনের। পলিথিনের বিপরীতে সহজে বহনযোগ্য কোনো ব্যাগ না থাকা ও আইন বাস্তবায়নের উদ্যোগ না থাকায় সচেতন মানুষের হাতেও দেখা যাচ্ছে পলিব্যাগ। এক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার বাড়াতে সরকারি উদ্যোগ জরুরি বলছেন পরিবেশবিদরা। বা সরকার থেকে বা কোম্পানিগুলো থেকে যাতে এই ধরনের ব্যাগ, জুট ব্যাগ, বিশেষ করে পাতলা ফাইবার্সের ব্যাগ বা সুতির ব্যাগগুলো যদি দেওয়া হয়, তাহলে পরে আমরা পলিথিনের ব্যাপারটা আস্তে আস্তে কমে যাবে এবং পরিবেশ দূষণ মুক্ত হবে। পলিথিন ব্যবহার রোধে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানালো প্রশাসন। আশপাশের জেলা থেকে, কুষ্টি অথবা আশপাশের জেলা থেকে সেগুলো এখানে আসে, তো আমরা পাশের জেলার সাথে কথা বলে সেইখানে যেন এইগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ অথবা বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়, সেই বিষয়ে আমরা জেলা ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে পাশের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের সাথে কথা বলবো। গত 6 মাসে জেলায় পলিথিন ব্যবহারের দায়ে 8 জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ 25 বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কবির জন্ম। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও শারদা সুন্দরী দম্পতি চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ। রুদ্রতার অচলায়তন ভেঙে কবি মানুষকে শুনিয়েছেন জীবনের জয়গান। মনুষ্যত্বের বিকাশ, মানব মুক্তি ও মানব প্রেম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনবোধের পাথেয়। বৈশ্বিক সংকটে অসহিষ্ণু সময়ে তার বাণী এখনো প্রেরণার উৎস। কবি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার অর্জন করে বাংলা সাহিত্যকে বিশ্ব সভায় উপস্থাপিত করেছেন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে, এমনকি মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালিকে দিয়েছে মুক্তির পথ। জীবনের সংকটে তার সৃষ্টি উত্তরণের অনিবার্য উপায় হিসেবে আজও প্রেরণার উৎস। শরীয়তপুরে 1700 গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। যেখানে পরিবেশ রক্ষায় দেশ জুড়ে গাছ লাগানোকে সরকারিভাবে উৎসাহিত করা হচ্ছে, সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এভাবে অপরিকল্পিত বৃক্ষ নিধন চরম দায়িত্বহীনতার পরিচয় বলছে এলাকাবাসী। শরীয়তপুর থেকে রকুনুজ্জামান পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। শরীয়তপুর জেলার 6 উপজেলায় চলতি অর্থ বছরে 19 কিলোমিটার সড়কের পাশে প্রায় 1700 গাছ বিক্রি করেছে বন বিভাগ। এছাড়াও বিপুল সংখ্যক গাছ বিক্রি করার জন্য চিহ্নিত করা হয়েছে। গত অর্থ বছরে এই পর্যন্ত 1900 গাছ কেটেছে। এখন সরকারি একটা সংস্থা যদি তাদের যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, গাছ না লাগিয়ে তারা যদি নতুন করে গাছ কেটে পরিবেশের ভারসাম্য যদি নষ্ট করে, তাহলে এই দাবদাহ কখনোই কমবে না, এটা আরো বাড়বে। আগে যেতাম কিছু ছাওয়া ছিল, অন্ত যাইতে পুরো রৌদ্র পড়বো। এই গাছগুলো কাটার সাথে সাথে আমাদের এই অঞ্চলটা মরুভূমিতে পরিণত হবে, ছায়া সুনিবিড় পরিবেশ ধ্বংস হবে। তাই আমরা সরকার এবং বন বিভাগের কাছে দাবি রাখছি, এই গাছগুলো কাটার সাথে সাথে যেন নতুন করে গাছ লাগানো হয়। যদিও বন বিভাগের দাবি, নিয়ম মেনেই 10 বছরের বেশি বয়সী গাছগুলো কাটা হয়েছে। এর বিপরীতে আসছে অর্থ বছরে নতুন করে গাছের চারা রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। আমাদের চুক্তি শর্ত অনুযায়ী 10 বছর পর আমাদের সামাজিক দায়িত্ব নির্বাচন কর্মসূচির আওতায় বাগান সৃজন করা হয়েছিল এবং চুক্তির শর্ত অনুযায়ী 10 বছর পর আমাদের গাছ কর্তন করে পুনরোপণ করার নিয়ম রয়েছে, যে কারণে আমরা চুক্তির শর্ত পূরণ হয় এবং মেয়াদ উত্তীর্ণ হয়, এবং মেয়াদ উত্তীর্ণ হয় আমরা গাছ পরিবর্তন করেছি এবং আমরা নিয়ম অনুযায়ী আবার গাছ গ্রহণ করব। প্রকৃতির ভারসাম্য রক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে বন বিভাগ, এমনই প্রত্যাশা এলাকাবাসীর।
মুশফিকুর রহমান, ATN বাংলা। পারটেক্স খেলার খবর। চট্টগ্রামে জিম্বাবুয়েকে তৃতীয় টি-20তে 9 রানে হারিয়ে 2 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরিতে 5 উইকেটে 165 রান তোলে টাইগাররা। 57 রান করেন হৃদয়, জবাবে 156 রানে থামে সফরকারীদের ইনিংস। রিপোর্ট করছেন SM আশরাফ। লক্ষ্য 166। আধুনিক ক্রিকেটে এই রান তারায় জয়ের পাল্লাটাই ভারী, তবু জিম্বাবুয়ে পারল না। বাংলাদেশের বোলাররা হয়তো তুষ্টিতে ভাসতে পারেন, কিন্তু বাস্তবতা হলো শক্তি সামর্থ্যে অনেকটাই পিছিয়ে সিকান্দার রাজার দল। সেই পিছিয়ে থাকা দলের বিপক্ষেই কিনা টপ অর্ডার আরও একবার ঘুরিয়ে গেল। সিরিজে টানা 3 ইনিংসেই লিটন দাস ফিরলেন মুজারাবানির বোলিংয়ে। সুইংয়ে বাংলাদেশের ওপেনারের অবস্থা কতটা নড়বড়ে তা ফুটে উঠল। টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া অধিনায়কদের মধ্যে স্ট্রাইক রেটে নিচের দিকে দ্বিতীয় স্থানে থাকা শান্ত আরও একবার হতাশ করলেন। এরপর তানজিদ হাসান তামিমের উইকেট। 9 ওভারে 60 রানে টাইগাররা হারায় 3 ব্যাটারকে। ব্যতিক্রম তাওহিদ হৃদয়। 150 স্ট্রাইক রেটে তিনি সতীর্থদের দেখালেন এই ফরম্যাটে ব্যাটিংটা কিভাবে করতে হয়। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে খেললেন 38 বলে 57 রানের ইনিংস। চতুর্থ উইকেটে 87 রানের জুটিতে জাকের আলীও কিছুটা সঙ্গ দিলেন। 34 বলে তার ব্যাটে আসে 44 রান। শেষ 10 ওভারে বাংলাদেশ তোলে 102 রান। জবাবে প্রথম 10 ওভারে জিম্বাবুয়ের ইনিংসে যোগ হয় 65 রান, কিন্তু 4 ব্যাটসম্যান বিদায় নিয়েতেই কিছুটা চাপে পড়ে সফরকারীরা। জোড়া আঘাত করেন সাইফুদ্দিন। সে চাপ সামলে মাসা কাজ্জা আর ফারাজ আকরাম নবম উইকেটে 54 রানের জুটি করে বাংলাদেশকে কাঁপিয়ে দেয়। নাভিশ্বাস উঠে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে শান্তর দল। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। প্রথম ধাপে 139 উপজেলায় চলছে ভোট গ্রহণ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা, বিজিবির টহল। আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ কার্যক্রম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কাল সৌদির উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম হজ ফ্লাইট। মেহেরপুরের বাজারে দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। ব্যবহার বন্ধে নেই কোনো পদক্ষেপ। সরকারকে দুষছেন ব্যবসায়ীরা। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী আজ। শিলাইদহ, সিরাজগঞ্জ ও নওগাঁয় কুঠি বাড়িতে চলছে দিনব্যাপী নানা অনুষ্ঠান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।